তোদেরকে রেফারেন্স করাচ্ছি, সেই রেফারেন্সের যে অঙ্কটা সেটা হচ্ছে যে অমিতাভ মিত্র পেজ নাম্বার 23, তার যে অঙ্কগুলো দিয়েছি 16 বি দিয়েছি, 16 বি করছিস, 17 করছিস, আর কি দিয়েছি 19 এর এ সি দিয়েছি, 20 দিয়েছি আর 21 দিয়েছি। ঠিক আছে, তো তোরা এখন আপাতত 16 বি আর 17 এই দুটো অঙ্ক করে 10 মিনিট পরে ফের 10 মিনিট না 15 মিনিট পরে ফের আমি 16 এ 16 বি আর 17 করে দিচ্ছি, নিজেরা ট্রাই কর। ষোলোর বি বলেছে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা। জানি তোরা অনেকদিন আগে পড়েছিস, কারোর মনেও আছে, বাট তবুও একটু আমি ঝালিয়ে নিচ্ছি। কিরকম? যদি ক্রমিক স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বারের কথা বলা হয়, তাহলে আমাকে দুটো ক্রমিক স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বারের এক্সাম্পল দে তো। 1 আর 3, এই হলো গল্প, এই হলো অবস্থা। স্বাভাবিক সংখ্যার কথা বলা হচ্ছে, আমি যুগ্ম অযুগ্মের কথা বলিনি, যার জন্য 2 করে পার্থক্য থাকতে হবে, 1 3 5 7 না, স্বাভাবিক সংখ্যার কথা বলা হচ্ছে। তো 1 2 3 4 5 6 they all are the natural numbers। তো আমি স্বাভাবিক সংখ্যা, যদি ক্রমিক স্বাভাবিক সংখ্যা বলা হয় তাহলে তাদের মধ্যে পার্থক্য কিন্তু 1 করে হয়। তার মানে একটা সংখ্যাকে যদি x ধরি, then another number will be x plus 1। 3 নাম্বারটা হবে x plus 1 plus 1, that is x plus 2। বুঝতে পারা গেল? কিন্তু যখন আমি ক্রমিক যুগ্ম সংখ্যা বা ক্রমিক অযুগ্ম সংখ্যা মানে odd number or even number বলবো, odd number or even number বলবো, সেক্ষেত্রে যদি ফার্স্ট নাম্বারটাকে x ধরিস, then another number, the next number will be x plus 2। কেন? ক্রমিক যুগ্ম সংখ্যার উদাহরণ কে দেবে? 2 4 ইভেন নাম্বার। বাকিদের কি মুখ খুলছে না? নাকি সংখ্যা সম্বন্ধে ধারণা খুঁজে বার করতে পারছিস না? 2 4 6 8 10 12 14 16, এটা তো যুগ্ম সংখ্যা, ইভেন নাম্বার। and what's about the odd numbers? 1 3 5 7 9। যুগ্মই হোক বা অযুগ্মই হোক, অডই হোক অর ইভেনই হোক, আমার 2 করে কিন্তু পার্থক্য, রাইট? That's why first number যদি x ধরি, then another number will be x plus 2, then third one will be x plus 2 plus 2, that is x plus 4। এইভাবে এগোতে হয়। সুতরাং খেয়াল রেখো। তো এখানে আমরা কি বলেছে যে ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল দেওয়া আছে 195। তো ধরি প্রথম সংখ্যা x, পরবর্তী সংখ্যা the next number, পরবর্তী সংখ্যা হচ্ছে x plus 2। তাহলে গুণফল বলেছে, তাহলে প্রশ্ন অনুসারে that x into x plus 2 195। x square plus 2x কত দিয়ে গেছে এটা? কত? x minus 13। তোর এখানে লিখতে জানিস, আমি আরেকবার মনে করাই, আমি হয়তো গল্প বা দিয়ে ছেড়ে দেবো, আর তোমরা কিন্তু তা লিখবে না, তোমরা অভ্যাস করো। তোমরা যদি গল্প লেখা অভ্যাস করো বা কিছু না লেখা অভ্যাস করো, সেটা তোমার পরীক্ষা কাটা যাবে। আমি যে তোমার কাছে খাতা চেক করবো কে কে লিখেছো, যদি লেখা না থাকে লেখাটা ভর্তি করবে। কি লেখাটা? যেহেতু দুটো রাশির গুণফল শূন্য, দুটি রাশির গুণফল শূন্য, সুতরাং হয় x plus 15 is equals to 0 or x minus 13 is equals to 0, as the product of two expressions is 0। So either x plus 15 is a 0 or x minus 13 is a 0। এই করে x সমান
-15 x সমান 13 আসবে। চোখ কান বুঝে মাইনাসকে অগ্রাহ্য করা অভ্যাস ছাড়ো। এইবার এই বছর কোয়েশ্চেন কিন্তু এরকম থাকতেই পারে, তোমরা কি সবসময় ধনাত্মক দেখে অভ্যস্ত আমরা, তাই -15 will not be granted as the value of x, বাট না, এবছর কোয়েশ্চেন কিন্তু বেশ ফান্ডামেন্টাল হয়। খুব সুন্দর বললো, দুটি ধনাত্মক দুটি অযুগ্ম সংখ্যার কথা বলেছিল, কোথাও ধনাত্মক বা পজিটিভ ওয়ার্ডটা উচ্চারণই করলো না, কিন্তু তোদের অভ্যাস বশত তোরা কি করলি, পজিটিভ নাম্বার নিতে হয় নেগেটিভ নিতে হয় না, এরকম তোদের মাথায় বসে গেছে, তোরা বাদ দিয়ে চলে গেলি। বি ভেরি ভেরি কেয়ারফুল অ্যাবাউট ইট, মনে থাকবে এই জাতীয় ভুলগুলো যেন না ঘটে। ওটা ফোন বাজছে, যাই হোক। তো এক্ষেত্রে কি অযুগ্ম সংখ্যা দিয়েছে ধনাত্মক, হ্যাঁ ধনাত্মক দিয়েছে, কিন্তু খেয়াল রেখো পরীক্ষা হলে ক্রস চেক করে দেখে নিও আদৌ ধনাত্মকটা বলেছে তো, যে মাইনাসটাকে অগ্রাহ্য করব, যে মাইনাসটাকে দেব না, তার আগে আমরা চেক করে নিই। এক্ষেত্রে দিয়েছে তাই লিখবো, যেহেতু সংখ্যাটি ধনাত্মক সুতরাং x not equals to -15, তাহলে x সমান 15, সুতরাং প্রথম সংখ্যা হচ্ছে 13, পরবর্তী সংখ্যা হচ্ছে 13 plus 2 that is 15। আর যদি এটা ধনাত্মক না বলতো তাহলে প্রথম সংখ্যা হতো -15, তার পরবর্তী সংখ্যা হতো -15 plus 2 that is -13, মনে থাকবে তো? খেয়াল করে দেখ না, 15 into 13 করলে কি 195 হয়, -15 into -13 করলেও কিন্তু 195ই হয়, গুণের সময় মাইনাসের মাঝে প্লাসই তো হয়ে যায়। সুতরাং ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল, অঙ্কটা পড়ে দেখে নিও ভালো করে, ঠিক আছে? তোরা স্ক্রিন ফটোগ্রাফ থেকে ছবিটা তুলে নে। 17 নম্বরটা, 17 নম্বর বিভৎস ইম্পর্টেন্ট অঙ্ক। 17 নম্বর एवरीवन লুক এট দিস। 17 নম্বরটা কি হয়, আমাকে বলেছে একটি সংখ্যা ও তার অনন্যকের পার্থক্য দেওয়া আছে 9 20, কিন্তু এখানে সংখ্যা না, সংখ্যার একটা বিশেষত্ব আছে, একটা স্পেশালিটি আছে। হোয়াটস দ্যাট? সেটা হচ্ছে এটা একটা প্রকৃত ভগ্নাংশ, প্রপার ফ্র্যাকশন, একটা প্রকৃত ভগ্নাংশ বা প্রপার ফ্র্যাকশন। এবার তোদের কি আদৌ ধারণা আছে প্রকৃত ভগ্নাংশ বা প্রপার ফ্র্যাকশন কাকে বলা হয়? কাকে বলা হয়? উদাহরণ দিবি? তুই বাদ দে, বাকিরা বলতো। সৃজনী বলতো উদাহরণ। আই ওয়ান্ট এক্সাম্পল। 9/20 ওইটাই বলতে হচ্ছে, তুই বলতো। তুই x কে প্রকৃত ভগ্নাংশ বলে। সাধারণ রমিতা x, রাজ তুমি 5/6। কি অবস্থা তোদের, চিন্তা করে দেখ তোদের বেস কোথায় গিয়ে পৌঁছেছে, পড়াশোনা কি হাল করেছিস তোরা। প্রকৃত ভগ্নাংশের মানে হচ্ছে লব ছোট হর বড়, নিউমারেটর ডিনোমিনেটর থেকে ছোট হবে, তখনই প্রকৃত ভগ্নাংশ বলা হয়। লাইক 3/5, লাইক 7/9, লাইক 1/100, these all are the examples of proper fractions বা প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ এখানে বলেছে একটি প্রকৃত ভগ্নাংশ তার অনন্যকের পার্থক্য 9 20 দেওয়া আছে। এবার আমরা বেসিক্যালি কি করছি, খুব মন দিয়ে দেখো, আমরা করি কি, ধরি প্রকৃত ভগ্নাংশটি x, তবে তার অনন্যক হচ্ছে 1/x। এবার এই অঙ্কটা পার্টিকুলারলি একটা সাইকোলজিক্যাল অঙ্ক, মানে অঙ্কের মধ্যে অনেক সময় অনেক সাইকোলজি থাকে, মানে বিশেষ করে তার সাইকোলজি কোথায় কাজ করছে চেক করার জন্য এই জাতীয় অঙ্কগুলো আসে। তুই খেয়াল কর, আমি তোকে ছোট্ট উদাহরণ দিচ্ছি। x আর 8 দেওয়া আছে, ঠিক আছে? x আর 8 দেওয়া আছে, আমি যদি বলি এটা দুজনের সমষ্টি কত, তুই কি বলিস বলতো? x plus 8। আর এদের দুজনের যদি বিয়োগফল বলি তখন কি বলিস বলতো? x minus 8 বলিস। একবারও কি ভেবে দেখলি যে x টা বড় সংখ্যা কি ছোট সংখ্যা? x minus 8 বলার সময় কিন্তু একবারও ভাবলি না যে x এর ভ্যালু কি আদৌ বড় সংখ্যা?
কোথাও কি কোনো কন্ডিশন দেওয়া আছে যে x এর মান 8 এর থেকে বড়? ভাবলি না কিন্তু আমরা কিন্তু অবলীলা ক্রমে x + 8 x - 8 বলি, কখনো কিন্তু খেয়াল কর 8 + x কেউ বলে না। এটা সাইকোলজি। তোদের 1.4 চ্যাপ্টারেও একটি অঙ্ক আছে স্রোতের বেগ আর নদীর নৌকার বেগ, সেখান থেকে এই ফর্মুলাটা কাজে লাগে। তুই যদি একবারই x - 8 করিস, যেখানে x তো ধরা হয় স্রোতের বেগ, স্রোতের বেগ বেশি নৌকার বেগ কম, তাহলে স্রোত যদি বেশি হয় সেই নৌকা কি আদৌ কোনোদিন সেই স্রোতের বাধাকে অতিক্রম করে প্রতিকূলে মানে আপস্ট্রিমে এগোতে পারবে? যদি কারেন্ট স্পিড অফ দ্য কারেন্ট ইজ হায়ার দ্যান দ্য স্পিড অফ দ্য বোট হয়ে যায়, মানে তুই সাইকেল চালাচ্ছিস, তোর সামনে তোর দাদা এসে দাঁড়িয়েছে, তোর থেকে তো দাদার ফিজিক্যাল স্টেবিলিটি অনেক বেশি, সে তোকে ঠেলে পেছন দিকে নিয়ে চলে যাচ্ছে, তুই কি আদৌ এগোতে পারবি? পারবি না। কিন্তু আমরা যদি একবার ওই সাইকোলজিক্যাল ফাঁদে পা ফেলে দিই, x + 8 x - 8 করে দিই, তাহলে কিন্তু অঙ্কটা ওখানে শেষ হয়ে যাবে। সো এইখানে ওই সাইকোলজিটা কাজ করবে। আমরা যখন বলি পার্থক্য, বিয়োগফল 9 20, তাহলে একটা x একটা 1/x, তাহলে বিয়োগফল 9 20, যে কোনো ভাবে জিজ্ঞাসা করছে কি বলবে? ওহো x - 1/x = 9 20, হ্যাঁ কি না? তোরা অনেকে করেছিস, যদি কেউ করে থাকিস, হয়তো পরে আনসার চেক করতে গিয়ে দেখি গন্ডগোল হচ্ছে, তখন দেখছিস কি হয়েছে, একই তো স্টার্ট দেবো অঙ্ক। তো x - 1/x যদি করিস, এই কথাটা মানে কি বুঝিস তো? x টা কে ছিল? প্রকৃত ভগ্নাংশ। 1/x টা কি ছিল? প্রকৃত ভগ্নাংশ অনন্য। এবার জানিস একটা প্রকৃত ভগ্নাংশকে যদি অনন্য করা হয়, 7 এর নয়, প্রকৃত ভগ্নাংশ মানে অ্যাকচুয়ালি 1 এর কম, log কম, numerator is less than the denominator, it means এটা 1 এর থেকে কম ডেফিনেটলি। যেই 7 এর 9 কে উল্টালাম তোদের ভাষায়, 9 9 7 5 এর 3 100 এর 1। এবার বলতো 9 এর 7 বড় না 7 এর 9 বড়? 100 বড় না 1 এর 100 বড়? 100 বড়। তার মানে এটা প্রকৃত ভগ্নাংশকে যেই মুহূর্তে অনন্য করছি, উল্টাচ্ছি তোদের ভাষায়, রেসিপ্রোকাল করছি, সেই মুহূর্তে যেই তুই উল্টাচ্ছিস ওটাকে, সঙ্গে সঙ্গে যে ভ্যালুটা পাবি, it will be higher than that fraction or it will be higher than 1। প্রকৃত ভগ্নাংশকে উল্টালেই সেখানে অপ্রকৃত ভগ্নাংশ পাওয়া যায় যার ভ্যালু 1 এর থেকে বেশি। এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। তাহলে সেই জন্য যখন এইটা করব, আমি এই সময় 9 20 দেখাবো, ঠিক আনসারটা উল্টো এসে যাবে, 5 এর 4 এরকম উত্তর আসবে। এবার তুই বলছিস 5 এর 4 5 এর 4, যদি তোর অবশ্য সেই সেন্স থাকে, 5 এর 4 বেরোনোর পর ভাবছিস 5/4 কি আদৌ প্রকৃত ভগ্নাংশ? ইজ ইট আ প্রপার ফ্র্যাকশন 5/4? না, তাহলে কোথায় ভুল করছিস? ভুলটা তুই এখানে করেছিস। It will not be x - 1/x but 1/x - x। আসলে লজিক, যেহেতু প্রকৃত ভগ্নাংশের অনন্য গ্রেটার দেন উক্ত ভগ্নাংশ, as the reciprocal of a proper fraction is greater than that fraction, as the reciprocal of the proper fraction is greater than that fraction, এই কথা লিখতে হবে। তারপরে 1 - x² = x is equals to 9/20, তাহলে 20 - 20x² সমান 9x, 20x² plus 9x minus 20 সমান 0। 400 থেকে 9 কে করেছে? 25 - 16। 25 minus 16 x minus 20 সমান 0। 20x² plus 25x minus 16x minus 20 সমান 0। এখান থেকে c 5x কমন যাচ্ছে, 4x plus 5, এখান থেকে 4 কমন যাচ্ছে, 4x plus 5 সমান 0। so 4x plus 5 আর 5x minus 4 সমান 0। গল্পটা তোরা লিখবি x is equals to minus 5/4 আর x is equals to 4/5, তাই তো? যেহেতু প্রকৃত ভগ্নাংশ, সুতরাং x not equals to minus 5/4,
সুতরাং x is equals to 4/5 উত্তর প্রকৃত ভগ্নাংশটি হলো 4/5 ঠিক আছে তাড়াতাড়ি করে নাও এর পরবর্তী অঙ্ক দুটো পড়বে 10 মিনিট সময় নিয়ে বা 12 মিনিট সময় নিয়ে না পারলে ফিরে এসো কি বলছে যে এক ব্যক্তি 1080 টাকায় কতগুলো বই কিনেছিলেন কেমন বলছেন উনি বাড়ি এসে ভাবছেন ইস যদি প্রতিটা বইয়ের দাম 6 টাকা করে কম হতো মানে যে টাকা দিয়ে প্রত্যেকটা বই কিনেছেন তার থেকে যদি 6 টাকা করে কম হতো তাহলে আমি আরো 9টা বই পেতাম ওই একই টাকা বরাদ্দ করে তোদের যে কলমের অঙ্ক শিখেছিলাম মনে আছে এইটা সেই কলমের অঙ্করই একটা অংশ একই ধরন সেখানে শুধু ডজন করে একটা জিনিস ইন্ট্রোডিউসড হয়েছিল এখানে ডজনটা নেই মানে অঙ্কটা অনেক সহজ তো আমি ধরে নিই যে প্রথমে প্রতিটা বইয়ের দাম x প্রতিটা বইয়ের দাম x এখন কথা বলছি ধর আমি তো বিধান এখন পকেটে 100 টাকা 200 টাকা নিয়ে মল্লিক সুটসে গেছে গিয়ে বললো যে রসগোল্লা কত করে ওরা বললো যে 2 টাকা করে তখন বললো দিন বলে 200 টাকা ধরিয়েছে যা হয় দিন প্রচন্ড খিদে পেয়েছে তো এখন আমার প্রশ্ন হচ্ছে বিধান দাঁড়িয়ে দাঁড়িয়ে কতগুলো রসগোল্লা খেয়ে ফিরেছে 100 টাকা মানে 200/2 100 রসগোল্লা খেয়ে ফিরেছে হ্যাঁ কি না কি করে বার করলি 200 ডিভাইডেড বাই 2 200 টা কি ছিল মোট বরাদ্দ অর্থ আর 2 টা কি ছিল রসগোল্লার ইউনিট প্রতি মূল্য পার ইউনিট মানে সেটা 1 কেজি হতে পারে একটি হতে পারে পার ইউনিট মূল্য তাই তো তাকে বলা হয় পার ইউনিট কস্ট টোটাল কস্ট পার ইউনিট কস্ট যদি ডিভাইড করিস দেন ইউ উইল গেট দ্য নাম্বার অর দ্য কোয়ান্টিটি ঠিক আছে তো এই ক্ষেত্রে এই 200 ডিভাইডেড বাই 2 করে বেরোলো 100 টি রসগোল্লা খেয়ে ফিরেছে এখন এটা প্রশ্ন যে 2 টাকা রসগোল্লা কি রকম কোথায় পাওয়া যায় নকুল দানা সাইজের বার্গার এরকম করে খেতে পারে রসগোল্লা যাই হোক তো সেটা পরের কথা তো এক ব্যক্তি আগেও 1080 টাকা খরচ করেছে টোটাল কস্ট হচ্ছে 1080 টাকা তাহলে টোটাল কস্ট তার 1080 টাকা আর প্রথমে ইনিশিয়ালি 1080 টাকা প্রতিটা বইয়ের দাম ধরেছে আমি x টাকা তাই তো পার ইউনিট রসগোল্লার দাম ছিল 2 টাকা তাহলে বইয়ের সংখ্যা যদি বার করতে হয় তাহলে কি এটা নয় টোটাল কস্ট ডিভাইডেড বাই পার ইউনিট কস্ট মোট মূল্য বা মোট বরাদ্দ অর্থ ডিভাইডেড বাই প্রতি বইয়ের দাম এটা করে তো বইয়ের সংখ্যা পাবো এবার বলছে যদি বইয়ের দাম 9 টাকা পার পিস কমে যায় 6 টাকা কম কত টাকা 6 টাকা কম হয়ে গেল হ্যাঁ 6 টাকা যদি বইয়ের দাম 6 টাকা পার পিস কমে যেত সেই ক্ষেত্রে আমি কতগুলো করে বই পেতাম দেখা যাক ওই একই টাকা বরাদ্দ অর্থ তাহলে x 6 হ্যাঁ কি না এবং সেই ক্ষেত্রে বলছি যদি কমে যেত আমি 9টা বই বেশি পেতাম যদি কমে যেত 9টা বই বেশি পেতাম এখন আমার প্রশ্ন এই বইয়ের সংখ্যাটা বেশি না কম এই বইয়ের সংখ্যাটা কম কেন কম ওয়েল যদি তোরা বইয়ের ভাষা থেকে বুঝতে না পারিস কোনটা বেশি কোনটা কম তাদের জন্য বলি একটা খুব সহজ রাস্তা আমি শিখিয়েছিলাম দুটোর লব বা নিউমারেটর সেম দ্যাট ইজ 1080 আমি বলেছিলাম যার ক্ষেত্রে হর বা ডিনোমিনেটরটা ছোট তার রেজাল্টটা বড় যার হর বা ডিনোমিনেটর ছোট তার রেজাল্টটা বড় হয় তাহলে খেয়াল কর x আর x 6 হরে আছে x ডিনোমিনেটরে x ডিনোমিনেটরে x 6 নাও এই হরটা ডিনোমিনেটর ছোট না বড় এটা বড় তো এটা তো x 6 মানে আরেকটু কিছু কম তাহলে এটা হচ্ছে বড় তাহলে এর হর বা ডিনোমিনেটরটা হচ্ছে বড় তাহলে রেজাল্টটা হচ্ছে ছোট রেজাল্টটা হচ্ছে ছোট এর হরটা বড় তাই রেজাল্ট ছোট এর হরটা খেয়াল কর x 6 তাহলে কিছুটা কম তাহলে হরটা কম তাহলে এর হর ছোট বা ডিনোমিনেটর ছোট তাহলে এর রেজাল্টটা বড় তাই তো তাহলে এই একটা বইয়ের সংখ্যা এই একটা বইয়ের সংখ্যা এই দুটো বইয়ের সংখ্যার মধ্যে পার্থক্য হচ্ছে 9 এই দুটো বইয়ের সংখ্যার মধ্যে পার্থক্য হচ্ছে 9 তাহলে এইটা মাইনাস এইটা সমান হবে 9 এই হবে আমার সমীকরণটা তাহলে কি কি লিখতে হবে ধরি
পূর্বে বইয়ের প্রতিটি বইয়ে প্রতিটি বইয়ের মূল্য হচ্ছে x, তবে 1080 টাকায় the cost of each book previously the cost of each book was x. 1080 টাকায় প্রাপ্ত বই সংখ্যা এতটি, তাই কি না? বর্তমানে প্রতি বইয়ের দাম now the cost of each book হচ্ছে x minus 6 টাকা। সুতরাং 1080 টাকায় বই পাওয়া যাবে এটা ভাই x minus 6t, তাই তো? তাহলে প্রশ্নানুসারে এই জিনিসটা দাঁড়িয়েছে, এখান থেকে 1080 কমন নিলাম, 1 by x minus 6 minus 1 by x সমান 9, তাহলে x minus x plus 6 into x minus 6 সমান 9 by ঠিক না, x কাটছে 6 by x square minus 6x সমান 120, তাহলে x square minus 6x minus 720 সমান 0, তাই তো? এটা 30 আর 24, তাহলে x minus 30 x plus 24 সমান 0। এখান থেকে x is equals to 30, x is equals to minus 24। আপনাদের লেখার দরকার নেই, মূল্য ঋণাত্মক হতে পারে না, তাই minus 24 গ্রহণযোগ্য নয়। যেহেতু মূল্য ঋণাত্মক হতে পারে না, সুতরাং x not equals to minus 24, সুতরাং x is equals to 30। সুতরাং প্রতি বইয়ের মূল্য ছিল 30 টাকা। ধরে নাও উনিশের সি দিয়েছিলাম, 19 সি-তে বলেছে যে 2 অঙ্কের একটি সংখ্যার এককের ঘরের অঙ্ক দশকের ঘরের অঙ্ক অপেক্ষা 3 বেশি। এককের ঘরের অঙ্ক দশকের ঘরের অঙ্ক অপেক্ষা 3 বেশি। দশকের ঘরের অঙ্ক অপেক্ষা the units digit is 3 more than the tens digit. tens digitটা বা দশকের অঙ্কটাকে x ধরে এগোতে হবে। তাহলে আমি দশকের অঙ্কটাকে x ধরলাম, এককের অঙ্কটা তার থেকে 3 বেশি মানে x plus 3। এখন সংখ্যা কি করে গঠন করতে হয়? একক দশক units digit tens digit, মনে করো 53। now how to form that number? 5 তো হচ্ছে দশকের অঙ্ক tens digit, 3 হচ্ছে এককের অঙ্ক units digit, but 53 টা হচ্ছে নাম্বার সংখ্যা। অঙ্ক আর সংখ্যা, নাম্বার আর ডিজিট, এর মধ্যে কিন্তু ডিফারেন্সিয়েট করার চেষ্টা করো খুব ভালো করে। now how to get the number? দশকের অঙ্ক তাকে 10 দিয়ে গুণ করতে হয়, এককের অঙ্ক তাকে 1 দিয়ে গুণ করতে হয়, করে অ্যাড করতে হয় বা যোগ করতে হয়। মানে you have to multiply that 5 by 10 and that 3 by 1 and you have to make the addition, then only you can get that number. তাহলে 5 into 10 plus 3 into 1, 50 plus 3, that is 53. So this is the way. Okay, তো এবার আমি এখানে ধরি দশকের অঙ্ক tens digit bx, এককের অঙ্ক units digit bx plus 3। সুতরাং মূল সংখ্যা অরিজিনাল নাম্বার
হচ্ছে 10 into x plus 1 into x plus 3, that is 11x plus 3. এটা হলো আমার নাম্বারটা, সংখ্যাটা। এখন কি বলেছে যে অঙ্ক দুটি গুণফল থেকে 15 কম সংখ্যাটি, এই যে সংখ্যাটা না, অঙ্ক দুটি গুণফলের থেকে 15 কম, সরি সংখ্যাটির থেকে 15 কম, তাহলে অঙ্ক দুটি গুণফল কত? কেউ টুকবি না এখন। অঙ্ক দুটির গুণফল, the product of the digits, the product of the digits, অঙ্ক দুটির গুণফল x into x plus 3, এই গুণফলটা এইটা এই সংখ্যাটার থেকে 15 কম, that product is 15 less than the number. বুঝতে পারছি আমি? এই গুণফলটা এই সংখ্যাটি থেকে 15 কম, তাহলে প্রশ্নানুসারে 11x plus 3 minus x into x plus 3 সমান 15. 11x plus 3 minus x square minus 3x minus 15 সমান 0. তাহলে x square minus 8x plus 12 সমান 0. তাহলে x minus 6 x minus 2 সমান 0. তাহলে x is equals to 6 আর x is equals to 2. তাহলে এবার তুমি ভাবছিস কাকে অগ্রাহ্য করব? দশকের অঙ্ক যদি x হয় তাহলে x এর মানটা 2 হতে পারে, দশকের অঙ্ক যদি 6x হয় তাহলে x সমান 6 হতে পারে। ওরা প্রশ্নটা কি কি চেয়েছে? এককের ঘরের অঙ্কের সম্ভাব্য মান নির্ণয় করো। তাহলে কাউকে অগ্রাহ্য করার জায়গা নেই কিন্তু এক্ষেত্রে, কাউকে অগ্রাহ্য করতে পারছি না। তাহলে এখন এককের ঘরের অঙ্ক দুটো আনসার আছে তো, x plus 3 মানে 6 plus 3 that is 9, পাশে লিখবো যখন x সমান 6 এবং x plus 3 সমান 2 plus 3 সমান 5 যখন x সমান 2। c আমাকে দুটোই মান গ্রাহ্য করতে হবে, দুটোই নিতে হবে, কোন একটা অগ্রাহ্য করা যায় না। কিন্তু সব অঙ্কে কিন্তু অগ্রাহ্য করতে পারবি না, কোন কোন অঙ্কে দুটোকেই তোকে মানে আগ্রহী হতে হবে, হ্যাঁ নেওয়া যাবে ওদের সাথে। ঠিক আছে, তোকে না ধরে বলছে যে সাইকেল আরোহী 96 কিলোমিটার ভ্রমণ করে দেখলেন যে তুমি যদি ঘন্টায় আরো 2 কিলোমিটার বেশি বেগে যেতেন, মানে ওনার স্পিড যদি আরেকটু এনহ্যান্স করতো, 2 ঘন্টা বেশি বেগে যেতেন, তাহলে উনি 4 ঘন্টা আগে পৌঁছে যেতেন বা 4 ঘন্টা ওনার সময় কম লাগতো। এটা হচ্ছে প্রশ্ন। তাহলে উনি প্রথমে প্রিভিয়াসলি কোন একটা পার্টিকুলার স্পিডে যাচ্ছিলেন, মনে করলাম সেটা x, তারপরে উনি ভাবছেন এ বাবা ইস যদি একটু স্পিড আপ করতাম, একটু 2 কিলোমিটার পার আওয়ার যদি এনহ্যান্স করতাম আমার স্পিডটা, তাহলে আমি কিনা পৌঁছে যেতাম 4 ঘন্টা আগে। খুব স্বাভাবিক, ফাস্টার যাচ্ছে তাই তাড়াতাড়ি পৌঁছে যাবে, এটা উনি ভাবলেন। তো অঙ্কটা আমাকে দেখাতে হবে যে ওনার প্রথম প্রাথমিক অবস্থায় কত স্পিড ছিল। তো দেখো ধরি প্রাথমিক, 1 মিনিট, হ্যাঁ ম্যাডাম 1 মিনিট। ধরি প্রাথমিক অবস্থায় ওনার গতিবেগ x কিলোমিটার পার আওয়ার, এটা প্রাথমিক অবস্থার গতিবেগ x কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, এবার দূরত্ব কত? দূরত্ব 96 কিলোমিটার ডিসটেন্স। তাহলে সময় লাগে, তখন কত সময় লাগছে যখন x কিলোমিটার বেগে টুক করে কত কত যাচ্ছে, 96 কিলোমিটার। ফর্মুলাটা কি? দূরত্ব বাই গতিবেগ, তাহলে 96 বাই x, ঘন্টা তো ডিসটেন্স বাই স্পিড, ডিসটেন্স
বাই স্পিড, এই সময়টা তার লাগতো আগে প্রিভিয়াসলি। এবার পরে উনি কি ভাবছেন, যদি আমার স্পিডটা একটু বাড়াতাম 2 কিলোমিটার পার আওয়ার, তাহলে পরবর্তী for the second case পরবর্তী সময় গতিবেগ স্পিড x plus 2 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে? তখন সময় লাগে 96 বাই x plus 2 আওয়ার, একই না? এই একটা সময় লাগছে, এই একটা সময়, এই একটা সময় লাগছে, এই দুটো সময় লাগছে। এখন আমার প্রশ্ন, তৃতীয় ক্ষেত্রে যখন স্পিড আপ করেছে তখন সে নাকি 4 ঘন্টা আগে পৌঁছে গেছে বা 4 ঘন্টা সময় কম লাগছে। তাহলে আমার প্রশ্ন, এই সময়টা বেশি না এই সময়টা কম? আগের সময়টা বেশি না আগের সময়টা কম? যদি লজিক্যাল যাস তাহলে তো খুব স্বাভাবিকভাবে তখন স্পিড কম ছিল তাই সময় বেশি লাগছে, তাই এই স্পিড এই সময়টা অনেক বেশি দেন দিস রিকোয়ার্ড টাইম, রাইট? এবার আমি বলি, তুই যদি অঙ্কের দিকে দেখি রাখাস, অলরেডি শিখেছিস এই ফান্ডাটা 96 দুটো ক্ষেত্রে লব বা নিউমারেটর সেম, এর x তো এর x প্লাস 2, একটা x তো একটা x প্লাস 2। এবার x ছোট না x প্লাস 2 ছোট? x ছোট, তাহলে কার হর ছোট? এর হর ছোট। তাহলে যার হর বা ডেরিভেটিভ ছোট সেটা তো বড় সংখ্যা, হ্যাঁ কি না? এটা x প্লাস 2 মানে সামথিং মোর, 2 মোর দ্যান x, তাহলে x এর থেকে 2 বড়, এটা তো 2 বড় হয়ে যাচ্ছে। তাহলে এর রেজাল্টটা ছোট, কিন্তু এর x মানে হর বা ডিনোমিনেটর ছোট সংখ্যা, তাই এর রেজাল্টটা বড়। বুঝতে পারছো ব্যাপারটা আমি? তাহলে বড়, কারণ আমাকে তো এন্ড অফ দা ডে ইউ হ্যাভ টু মেক দ্যাট ইকুয়েশন where you have to show that the difference of both the times will be 5। এবার কোন দুটো টাইম? এই দুটো টাইম। এবার ডিফারেন্স বলা মানে অঙ্কের ক্ষেত্রে প্রথমে তো বড় রাখতেই হবে। এই অঙ্কগুলোর ক্ষেত্রে মজাটা কি জানিস? তুই যদি ভুল করে ফেলিস, মনে কর তুই এইটা মাইনাস এটা করেছিস, ভুল করেছিস, এটা মাইনাস এটা করেছিস, your answer will be fair enough, যথেষ্ট সুন্দর ভদ্র ভালো একটি উত্তর আসবে, তুই দেখে ঠাও করতেই পারবি না যে তোর অঙ্কটা ভুল হয়েছে, সুন্দর একটা উত্তর আসবে, বোঝাই যাবে না যে আনসারটা দেখে তুই কোথাও ভুল করবি। হয় না, আনসার দেখে একটা সেন্স তৈরি হয় যে কোথাও কি গন্ডগোল করছি, লোক সংখ্যা 3.5 জন বেরিয়েছে, হয় না? এরকম এরকম কোনো সেন্স পাবি না। সুন্দর 45 60 ডিগ্রি 60 কিলোমিটার পার আওয়ার এরকম জাতীয় আনসার এসে গেল, ঠিক আছে? মাইনাসও আসবে না এবার সব ক্ষেত্রে। যাই হোক, তো প্রশ্নানুসারে 96 বাই x মাইনাস 96 বাই x প্লাস 2 এটা নাকি 4 ঘন্টা আগে পৌঁছে গেছে। 96 1 বাই x মাইনাস 1 বাই x প্লাস 2 সমান 4, x plus 2 minus x into x plus 2 সমান 4 by 96, x square plus 2x কত হয়ে যাবে? 1/24। তাহলে x square plus 2x minus 48 সমান 0, কত? 8 minus 6 x plus 8 x minus 6 সমান 0, তাহলে x সমান 6 x সমান -8, x তো গতিবেগ ছিল, যেহেতু as speed cannot be negative, গতিবেগ ঋণাত্মক হয় না, সুতরাং x not equals to -8, সুতরাং x সমান 6, সুতরাং উহার গতিবেগ ছিল 6 কিলোমিটার পার আওয়ার। যখনই সমকোণী ত্রিভুজ দেওয়া থাকবে তখন তোর মাথায় বনবন করে ঘোরা দেওয়া হচ্ছে, ও আচ্ছা আমার মাথার পেছনে অবশ্যই এরকম করে পাইথাগোরাস থিওরেম আছে, ঠিক আছে? যে যখনই আমি বিপদে পড়বো পাইথাগোরাস থিওরেম ঠিক আমাকে রক্ষা করে নেবে ওখান থেকে, ঠিক আছে?
সমকোণী ত্রিভুজ বলেছে, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বলেছে, পাইথাগোরাস থিওরেম উইল বি देयर। এখন এখানে বলেছে অতিভুজের থেকে একটা বাহু হচ্ছে, একটা সমকোণী ত্রিভুজ তো এরকম দেখতে হয়। তো অতিভুজ যদি আমি x ধরি, ওখানে বলছে যে দুটো যে বাহু আছে তার একটা বাহু অতিভুজের থেকে 6 কম, সরি একটা বাহু, সরি ভাষার কি বলেছে অতিভুজ তার অবশ্যই দুই বাহু অপেক্ষা একটি অপেক্ষা 6 এবং অন্যটি অপেক্ষা 12 বেশি। শোন, তোর বয়স তোর ছোট ভাইটির থেকে 3 বছরের বেশি, তুই তো এটাও ভাবতে পারিস তোর ভাইয়ের বয়স তোর থেকে 3 বছর কম। অতিভুজ নাকি এর থেকে 6 বেশি, যখন এর থেকে তখন আমাদের বাই ডিফল্ট আমরা ভাববো এটা হচ্ছে x, এটা হচ্ছে x + 6। ভাববি এবার একে আমি কি করে ছবির মধ্যে নিয়ে আসবো, কারণ এ তো আবার নেই, বলছে এই অতিভুজটাই আবার এর থেকে 12 বেশি, তাহলে কি আবার কি y বলে নতুন কোন জিনিসপত্র নিয়ে আসবো? না, এটা তো দ্বিঘাত সমীকরণ, একটি মাত্র আমাকে ভ্যারিয়েবল ব্যবহার করার অধিকার রয়েছে। তাহলে কি করব? কেন তুই উল্টোটা ভাব না, তোর ভাই তোর থেকে 3 বছরের ছোট, অতিভুজ যদি x হয়, অতিভুজটা এর থেকে 6 সেন্টিমিটার বেশি, তার মানে এই বাহুটা অতিভুজ থেকে 6 সেন্টিমিটার কম, হ্যাঁ কি না? তাহলে সেই হিসাবে এটা হচ্ছে আমার x - 6 and what's about this side? এই বাহুটা অতিভুজের থেকে 12 সেন্টিমিটার, এটা যদি ছবিটা একটু দেখতে অভদ্র লাগে, এটাকে 6 কম করছি, আর এই বাহুটা অতিভুজের থেকে 12 সেন্টিমিটার কম। অ্যাকচুয়ালি বলা আছে এই অতিভুজটা এই বাহুর থেকে 12 সেন্টিমিটার বেশি, 12 সেন্টিমিটার বেশি বলেছে, তো আমি ঘুরিয়ে ভাবতেই পারি এই বাহুটা অতিভুজের থেকে 12 সেন্টিমিটার কম। দেন দ্যাট হাইপোটেনাস, the hypotenuse যদি x হয়, তাহলে what's about this x - 12? নাও তিনটে বাহু পেয়ে গেছিস, এই হোক পাইথাগোরাস থিওরেম চলে আসবে, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান 2 স্কয়ার। তাহলে এখন ধরি অতিভুজ হচ্ছে x, তবে একটি বাহু that one side will be x - 6 centimeter, hypotenuse, অতিভুজ মানে hypotenuse, and another side, অন্য বাহু x - 12 centimeter, another side। আমরা জানি we know লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজের স্কয়ার, তাহলে x স্কয়ার, সরি লম্ব অতিভুজের সবথেকে বৃহত্তম বাহুটা হয়, তাহলে x - 6 তার হোল স্কয়ার প্লাস x - 12 তার হোল স্কয়ার সমান x তার হোল স্কয়ার। সো x স্কয়ার - 12x প্লাস 36 প্লাস x স্কয়ার - 24x প্লাস 144 is equals to x স্কয়ার। একটা x স্কয়ার এলিমিনেটেড হয়ে যাচ্ছে, x স্কয়ার - 36x প্লাস 180, তাহলে 30 হয়, তাহলে x - 30 x - 6। এবার সেই সুন্দর লজিকটা আসবে, x - 30 x - 6, তাহলে x মানে তো 30 and x - 6, তাহলে দুটোই গ্রহণযোগ্য, হ্যাঁ কি না? কেউ তো নেগেটিভ নয়, কেউ তো নেগেটিভ নয় যে কাউকে একটা অগ্রাহ্য করে দুই ঋণাত্মক হতে পারে না, বলতে হবে না। সেক্ষেত্রে কি করতে হবে? সেই 1.4 এর একটা চাল ডাল মাছের অঙ্ক ছিল, মনে আছে? এক হাতে মাছ আর ডাল নিয়ে দাঁড়িয়েছিলাম, অন্য একটা ডাল নিয়ে দাঁড়িয়েছিলাম, ভুল বললাম, মাছ আর ডাল ছিল আর অন্য চাল ছিল, মাছ আর ডালের মোট ওজন চালের মোট ওজনের সঙ্গে সমান ছিল, মনে পড়ছে অঙ্কটা? এক্স্যাক্টলি এই ক্ষেত্রে সেই অঙ্কটা আসবে। সেই ক্ষেত্রে কি হয়েছিল, মাছের দাম 12 টাকা হয়েছিল, কেউ কেউ হ্যাঁ মাছ 12 টাকা এটা তাও হয় না, এটা বাড়াবাড়ি বলে, স্যার এটা বাড়াবাড়ি ওই জন্য অগ্রাহ্য না, বাড়াবাড়ি বলে অগ্রাহ্য নয়। মাছের দাম যদি 12 টাকা হতো, তাহলে ডাল আর চালের কেজি প্রতি মূল্য ঋণাত্মক হয়ে যেত, কারণ আছে কত x - 20, ডালের দাম 12 - 20 -8, মানে ডালের দাম -8 টাকা, মানে কি তুই দোকানে গিয়ে বলি 1 কেজি ডাল দিন তো, 1 কেজি ডাল দিয়ে বলে আনেন দাদু 8 টাকা নিয়ে যান, মানে তুই চালও ডালও কিনলি আবার 8 টাকা পেলিও, মানে যদি আমাকে বাস্তবায়িত করতে হয় ব্যাপারটাকে, মানে এমন ভালো দিন এসে গেছে যে আমি চালও কিনছি তার সাথে টাকাও পাচ্ছি, তা তো পসিবল না। এই ক্ষেত্রে সে কি, আমি যদি x এর মান 6 ধরি না, 6 যদি নিয়ে আসি,
এই বাহুটা কত 6 মাইনাস 12 মাইনাস 6, এই বাহুটা কত 6 মাইনাস 6 শূন্য, অস্তিত্বই নেই, তা তো সম্ভব নয়। তাহলে সেটা লিখতে হবে, কিভাবে লিখতে হবে, x সমান 6 হলে অপর দুই বাহুর দৈর্ঘ্য ঋণাত্মক বলতে পারছি না, কারণ এটা তো 0 হয়ে যাচ্ছে, ঋণাত্মক লেখা যাচ্ছে না, ওই জন্য অপর দুই বাহুর দৈর্ঘ্য অবাস্তব আসে, অবাস্তব হয়, সুতরাং x not equals to 6, সুতরাং x is equals to 30। এবার সুতরাং অপর দুই বাহু x minus 12, that is 30 minus 12, 18 সেন্টিমিটার, এবং x minus 6 বা 12 30 minus 6 সমান 24 সেন্টিমিটার। তো এর উপরে অপর দুটো বাহু বেরিয়েছে এবং তারপরে দেখ আমার ক্ষেত্রফল বা এরিয়া বার করেছে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, মানে সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের গুণফল ফর্মুলা এরিয়া বার করে হাফ ইনটু 24 ইনটু 18 করে 216 স্কয়ার সেন্টিমিটার। তুলে নেন।